দর্শক, বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললে ও প্রতিবাদ করলে প্রথমে গুম, পরে আয়নাঘরে বন্দি রেখে ব্যারিস্টার ফজলে নূর তাপস হত্যা চেষ্টার মিথ্যা মামলা সাজিয়ে বিচার নামের প্রহসন করে 5 সেনা কর্মকর্তাকে 5 বছরের জেল দেওয়া হয়। স্বাধীন মিডিয়ার পক্ষ থেকে এর আগে মেজর রেজাউল করিমের সাক্ষাৎকার প্রচার করেছি আমরা, যিনি ব্যারিস্টার তাপস হত্যা চেষ্টা মিথ্যা মামলার একজন আসামি ছিলেন। আজ আমরা আরেক ভুক্তভোগী ক্যাপ্টেন খান সুবাইল বিন রফিকের সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তিনি 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটির সমন্বয়কের দায়িত্বে ছিলেন। পরে মিথ্যা মামলার প্রহসনের বিচারে তাকে চাকরি থেকে বরখাস্ত করা সহ 5 বছরের জেল খাটতে হয়। চলুন তার কাছ থেকেই শুনি বিডিআর হত্যাকাণ্ডের সময় এবং 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত তার জীবনের নিদারুণ কষ্টের কথা। সে সময় স্টাফ কলেজের কমান্ড্যান্ট ছিলেন মেজর জেনারেল ইকবাল করিম ভুইয়া। তো আমরা যখন বেশ কয়েকটা মোটরসাইকেল আমরা যাচ্ছিলাম, হি ট্রাইড টু স্টপ আস। তখন উনি বলতেছিলেন যে গো ব্যাক টু ইয়োর প্লেস, ওয়্যার আর ইউ গোয়িং, গো ব্যাক টু ইয়োর প্লেস, ইররেসপেক্টিভ অফ এভরিথিং, জাস্টিস হ্যাজ টু বি সার্ভড। এটাই মূলত জুনিয়র অফিসার এবং সবার পক্ষ থেকে ওনাকে বলা হয়েছিল। উনি আসলে একটা পর্যায়ে এই ঘটনাটাকে আওয়ামী লীগের একজন ফ্যামিলির উপর বিএনপি কোনো এক নেতা আক্রমণ করছে এরকম একটা ঘটনার সাথে উনি এটা কম্পেয়ার করতে চাইছিলেন। ডু নট ইমাজিন যে হাউ ব্রুটাল স্টেটমেন্ট ইট ওয়াজ দ্যাট টাইম, যে একটা মহিলা বিইং এ প্রাইম মিনিস্টার উনি কিভাবে এই ধরনের একটা জিনিস, গণহত্যা, নরহত্যা, একটা সুপরিকল্পিত এতগুলো অফিসার যারা বাংলাদেশের হিস্ট্রিতে এত অফিসার একদিনে মারা যায়। আমাদের যে জিনিসটার সমস্যা যে আমাদের ভিতরেই অনেক প্রবলেম আছে, যে আমাদের ভিতরেই ফ্যাসিবাদের দোসর আছে। কারণ আমি একটা কথা বলি যে এই বাংলাদেশের মাটিতে তিতুমির বা নবাব সিরাজউদ্দৌলারও জন্ম হয়েছে, মীর জাফরের মতো মানুষেরও জন্ম হয়েছে। সবচেয়ে প্যাথেটিক ব্যাপার কি, আমি যখন এই শেখ হাসিনার দরবারের পরে যখন আমি আবার MIST-তে ব্যাক করি, আই ফাউন্ড ফিউ অফিসার দ্যাট দে আর কাউন্টিং যে 57 জন তো মারা গেছে, এখন আমাদের প্রমোশনটা কত দ্রুত হবে। সেই সিক মেন্টালিটির অফিসাররা কিন্তু এখনো আছে। আই ক্যান টেল দেয়ার নেমস। 2009 সালে যে বিডিআর যে দুর্ঘটনাটা হয়েছিল, তো 25 এবং 26শে ফেব্রুয়ারি সেই সময় আপনি তো আর্মিতে ছিলেন। তো সেই দিনকার আপনার কথাগুলি বলতেন যে কেউ কোথায় ছিলেন, আপনি মানে কি দেখেছেন এবং পরবর্তীতে আপনার উপরে কি হলো, সবকিছু আমরা একটা জানতে চাই। প্রথম আমরা শুরু করি যে 25 এবং 26শে ফেব্রুয়ারি 2009 আপনি আর্মিতে ছিলেন, সেই সময়ের ঘটনাগুলি একটু যদি আমাদের বলতেন। 25শে ফেব্রুয়ারি 2009-তে আমি তখন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জন্য অধ্যয়ন করছি। তখন আমি স্টুডেন্ট অফিসার হিসেবে MIST-তে ছিলাম মিরপুরে। সো অ্যাজ ফার আই রিমেম্বার যে আসলে সকালবেলা আমরা তখন ক্লাসে চলে গিয়েছিলাম এবং আমার মনে আছে যে দ্য ফার্স্ট ক্লাস ওয়াজ দ্য প্র্যাকটিক্যাল ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাসে যেটা হয়, ফোন সাইলেন্ট করা ছিল, তো আমারটা ফোনটা ভাইব্রেন্ট করা ছিল, বেশ ঘন ঘন রিং আসতেছিল, মানে ভাইব্রেন্ট আমি বুঝতে পারছিলাম। অ্যারাউন্ড 9 or 9:10, 9টা, 9:15 এরকম হবে। তো সেই সময় আমি ফার্স্ট ফোনটা রিসিভ করি, যে অলরেডি সেখানে আমি দেখছি যে 4-5টা মিস কল। সেটা ছিল ক্যাপ্টেন তানভীর হায়দার নূর। ওনার সাথে আমার আগে থেকে পূর্ব পরিচয় ছিল, যেহেতু আমরা একই সাথে ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি। তো উনি আমার সিনিয়র ছিলেন, তো উনি ক্যাডেট কলেজে হায়দার নামে পরিচিত ছিল, আর মিলিটারিতে উনি ক্যাপ্টেন তানভীর নামে পরিচিত ছিল। তো হায়দার ভাইয়ের বেশ কয়েকটা মিস কল আমি পাই। তো এর পরবর্তীতে আমাকে, বাট আমি যখন ফোন ব্যাক করি ওনাকে আমি ফোনে পাইনি। তো এরপরে আরেকজন ইএমই অফিসার ছিলেন, ওনার ওয়াইফ আমাকে ফোন করেছিলেন, যে উনি তখন প্রথম জানান যে এখানে গন্ডগোল হচ্ছে, গোলাগুলি হচ্ছে বা এই জাতীয় বিষয়। এবং বাই দ্যাট টাইম আমরা তখন ক্লাস সাসপেন্ড করে দেয় MIST কর্তৃপক্ষ। আমরা সবাই নিচে, যেটা কমন রুম, আর্মির ভাষায় সেটাকে এন্টি রুম বলে, তো আমরা সেখানে চলে আসছিলাম। তো এবং তখন অলরেডি অফিসাররা মোটামুটি বিভিন্ন দিক থেকে ইনফরমেশন পাচ্ছিল বা ফোন আসতেছিল পিলখানা থেকে, কারণ কলিগদের কাছ থেকে বা ইয়ের কাছ থেকে। এবং আমার মনে পড়ে যে আমি ওই অ্যারাউন্ড 9:15 বা 9:20-তে আমি তৎকালীন যে সেনাপ্রধান ছিলেন জেনারেল মইনুল আহমেদ, তার ADC ছিলেন
উনি বর্তমানে ক্যাপ্টেন জুনায়েদ, উনিও আমাদের ক্যাডেট কলেজের ছিলেন, আমার এক ব্যাচ সিনিয়র। আমি ওনাকে ফোন দিয়েছিলাম যে টু ইনফর্ম যে স্যার ব্যাপারটা জানেন কিনা এবং সেনাপ্রধান বিষয়টা জানেন কিনা বা কি কি হতে যাচ্ছে সেই বিষয়টা। তো ওনার সাথে আমার অ্যারাউন্ড 9:15 বা 9:20 কথা হয় এবং উনি ফোন ধরে অ্যাকনলেজ করছেন যে হ্যাঁ সেনাপ্রধান এটা জানেন এবং উনি এটা মাননীয় প্রধানমন্ত্রী তখন যিনি ছিলেন শেখ হাসিনাকে সেটা অলরেডি ইনফর্ম করছেন, এটাকে ওয়েল টেকেন কেয়ার অফ, এটা করা হবে। তো এর পরবর্তীতে আমি 9:45 বা 9:40 তখন আমরা একটা রিউমারের মতো MIST-তে শুনতে পাই যে অলরেডি 13 to 15 অফিসার্স ওয়্যার কিলড। তো বাট সেটার সত্যতা যাচাই করা যাচ্ছিল না। বাট ঠিক সেই সময় সর্বপ্রথম সম্ভবত ভারতীয় NDTV ফার্স্ট একটা ব্রেকিং নিউজ দেয় এবং বাংলাদেশের কোনো চ্যানেল বা বাংলাদেশের কোনো টিভি তারা সেটা রিভিল করে নাই। তারা ফার্স্ট ব্রেকিং নিউজ দেয়, আই ক্যান স্টিল রিমেম্বার, যে DG ওয়াজ কিলড, অনলি DG ওয়াজ কিলড অ্যান্ড ফিউ অফিসার্স ওয়ার ইনজুর্ড, এরকম একটা ব্রেকিং নিউজ দেয়। তো আমরা তখন খুব ঘনই আমাদের যারা পরিচিত অফিসার যারা ছিলেন পিলখানায় কর্মরত, আমরা নানাভাবে তাদের সাথে ফোনে কমিউনিকেট করা ট্রাই করছিলাম, বাট আমরা পারতেছিলাম না। তো অ্যারাউন্ড 10 AM আমরা সেখান থেকে MIST থেকে আমরা আরও বেশ কিছু অফিসার সহ আমরা শুনলাম যে ইঞ্জিনিয়ার ব্রিগেড মুভ করবে, 14 ইঞ্জিনিয়ার ব্রিগেড, যে টু রেস্কিউ আওয়ার অফিসার্স। তো সেখান থেকে আমরা আমাদের ব্যক্তিগত যানবাহনে করে আমরা ইঞ্জিনিয়ার ব্রিগেডের দিকে চলে যাই। এখানে একটা কথা অন দ্য রেকর্ড আমি যেটা বলতে চাই, MIST থেকে আপনি যদি মিরপুরে বের হতে যান, MIST-র পরে হচ্ছে আপনার স্টাফ কলেজ, এরপরে স্টাফ কলেজ থেকে আপনাকে ইউ হ্যাভ টু টেক দ্য লেফট টার্ন দেন রাইট টার্ন, এরপর NDC, তারপরে আপনাকে বের হতে হবে। সে সময় স্টাফ কলেজের কমান্ডেন্ট ছিলেন মেজর জেনারেল ইকবাল করিম ভুইয়া, যিনি পরবর্তীতে সেনাপ্রধান হয়েছিলেন। তো আমরা যখন বেশ কয়েকটা মোটরসাইকেল আমরা যাচ্ছিলাম, হি ট্রাইড টু স্টপ আস। এবং এটা আমি এই জন্য বললাম কারণ পরবর্তীতে উনি সাভারের GOC হয়েছিলেন, আমি সেটা একটু পরে আসব। আমি ওনাকে দেখে, মানে ওনার গাড়িটা যখন ক্রস করতেছিল তখন ওনাকে দেখে আমি একটু থেমে গেছিলাম, যেহেতু সিনিয়র। তখন উনি বলতেছিলেন যে গো ব্যাক টু ইয়োর প্লেস, ওয়ার ইউ গোয়িং, গো ব্যাক টু ইয়োর প্লেস। তো ওই সময় আসলে মানসিকভাবে বা সেইভাবে সেই জিনিসটা ছিল না এবং আমাদের কাছে এইটাই ছিল যে উই হ্যাভ টু সেভ আওয়ার অফিসার্স, দেয়ার ফ্যামিলিজ। তো এবং আমরা তখন ইঞ্জিনিয়ার ব্রিগেডে যাই এবং ইঞ্জিনিয়ার ব্রিগেড কমান্ডার তখন যিনি ছিলেন, যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিংয়ের অফিসার না, ইঞ্জিনিয়ার কোরের অফিসার না, তো উনি আমাদেরকে কিছুতেই একসাথে ট্রুপসের সাথে আবাহনী মাঠে যেতে দিতে চাচ্ছিলেন না। তো আমরা সেখানে ট্রুপসের সাথে মিশে ট্রুপসের গাড়িতে করে আমরা কিন্তু আবাহনী মাঠে গিয়েছিলাম এবং সেখানে আমরা প্রায় 7-8 জন অফিসার, তখন ওইখানে যাদের কাছে অস্ত্র ছিল না, তারা ওইখানে যারা বয়োজ্যেষ্ঠ যারা GCO ছিলেন তাদের কাছে আমরা আমাদের নাম এবং BA নাম্বার নোট করে তাদের অস্ত্র নিয়ে উই ট্রাই টু রেস্কিউ রাফলি অ্যারাউন্ড 11:45, 11:15, 11:30, আমার এক্সাক্ট টাইম ফ্রেমটা মনে নাই আসলে। বাট আমরা যখন অ্যাপ্রোচ করতেছিলাম তখন আমরা রাস্তার আরেক পাশে আরও কিছু আর্মি এশেলন ট্রুপস সহ তাদেরকে আমি দেখেছিলাম এবং পরে জানতে পেরেছি যে 46 ব্রিগেড আরও প্রায় হাফ এন আওয়ার বা 45 মিনিটস আগেই তারা সেখানে উপস্থিত ছিল, বাট তারা ভিতরে যায়নি। এবং সেই সময় BDR এর পিলখানা গেট থেকে ওরা খুব বিচ্ছিন্নভাবে গোলাগুলি করতেছিল এবং আমার মনে হয় মানে ফাঁকা গুলি বা সেটা ছিল। এবং BDR গেটে তখন আমরা দূর থেকে যেটা দেখতেছিলাম যে তেমন কোনো সৈনিক বা তেমন কোনো BDR সেই সদস্যরা সেভাবে ছিল না, 3-4 জনের মুভমেন্টটা দেখা যাচ্ছিল আর কিছু ফাঁকা গুলির আওয়াজ যাচ্ছিল। এবং তখন আমরা বারবারই প্রেশার দিচ্ছিলাম আমাদের সাথে যারা সিনিয়র ছিলেন বা যে ওয়াই নট, আমরা এখন মুভ করতেছি না কেন, কারণ এটা তো ওরা মনে হচ্ছে না যে এখানে তারা খুব একটা পজিশন নিয়েছে বা সিকিউর করে ফেলেছে। আমাদের একটা যেটা ছিল যে আমরা যে 7-8 জন যারা ছিলাম তখন ক্যাপ্টেন রেজাজ স্যারের সাথে আমাদের যোগাযোগ হয়। তো আমার সাথে ক্যাপ্টেন রাজীব ছিল, ক্যাপ্টেন ফুয়াদ ছিল, আমি ছিলাম, এছাড়াও আরও 3-4 জন অফিসার ছিল। তো তখন ক্যাপ্টেন রেজাজ স্যার নিউ মার্কেট গেটে উনি ছিলেন, তখন ওনার সাথে যোগাযোগ হয়। উনি তখন র্যাব থেকে ইনফ্যাক্ট রাজীব স্যারের সাথে রেজাজ স্যারের যোগাযোগ হয়, আমি ওনাদের সাথে যেটা ছিলাম।
তো উনি বলতেছিলেন যে উনি অলমোস্ট নিউ মার্কেট গেট অকুপাই করে ফেলছেন। বাট আনফর্চুনেটলি যে আমরা যে জুনিয়র অফিসার বা আমাদের সাথে যে আরো যে কয়জন সৈনিক ছিল, আমরা কেউ কখনো পিলখানাতে চাকরি করি নাই। সো পিলখানার ভিতরে কোথায় কোনটা আছে, মানে তাদের ভিতরে লেআউট বা কোথায় আমরা যেটাকে কোয়ার্টার গার্ড বলি বা কোদ বলি, মানে যেখানে অস্ত্র বা গুলি থাকে, দ্যাট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ জায়গা, বা বিডিআর সদর দপ্তরটা কোথায়, দরবার হলটা কোথায়, এগুলো আমরা আসলে জানতাম না। এটা আমাদের, যেহেতু আমরা চাকরি করি না, আমাদের কাছে সেই লেআউট বা এটা ছিল না, যার জন্য আমরা একটু কনফিউজ ছিলাম যে আমরা যদি ভিতরে যাই তো কোথায় যাব, কোন দিকে অ্যাপ্রোচ করব। এই ডিলেমার ভিতরে হঠাৎ করে তৎকালীন এমআইএসটি কমান্ড্যান্ট ছিলেন মেজর জেনারেল ওয়াদুদ, পরবর্তীতে উনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছিলেন। উনি ফোন দেন আমাকে, এবং ফোন দিয়ে উনি বেশ কড়া ভাষা এবং কিছু গালিগালাজ করেন এবং বলেন যে আমরা যেন ফেরত চলে আসি, দিস ইজ নট আওয়ার জব, সো ট্রুপস আর মুভিং, এই সেই। তো ওই একটা সিদ্ধান্তহীনতা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা চাপ, এতে করে আমরা তখন আবানি মাঠে ফেরত আসি। এবং আমরা যখন আবানি মাঠে ফেরত আসি তখন 46 ব্রিগেড যেটা ছিল। আপনারা কত দূর পর্যন্ত চলে গিয়েছিলেন বললেন যে? আমরা আবানি মাঠ থেকে অলমোস্ট 1 কিলোমিটার, মানে পিলখানা গেট ইজ ইন আওয়ার ভিসিনিটি, মানে অ্যারাউন্ড 400 to 500 মিটার চলে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তখন আপনাদেরকে তখন আমাদেরকে ব্যাক করতে বলে, এবং আমাদের ওই পাশে 46 ব্রিগেড পজিশন নিয়েছিল রাস্তার অপর পাশে। এই সময় আমাদেরকে ব্যাক করতে বলে। আর উৎসুক জনতা তো ছিল, বাট যাই হোক গোলাগুলির ভিতরে তাদের অতটা এরকম ছিল না। এর বাইরে কোনো গোয়েন্দা সংস্থা বা র্যাব ওই জায়গায় ছিল কিনা আমার মনে নাই, ওটা আমার আসলে স্মরণ নাই। এরপরে আমরা আবার ব্যাক করি আবানি মাঠে। তখন 46 ব্রিগেড কমান্ডার ব্রিগেডের হাকিম, সেই সময় 17 বেঙ্গলের টুআইসি ছিল বর্তমান সেনাপ্রধান, সেই সময় মেজর ছিলেন, মেজর ওয়াকার, এবং আরো যারা অন্যান্য অফিসার ক্যাপ্টেনের, তাদের সাথে একসাথে তখন দেখা হয়। এবং তারা বলে যে কোনো সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এখনো পারমিশন পাওয়া যায়নি, যে কোনো সময় তারা সামনে অগ্রসর হবে। তো এই অবস্থায় জুনিয়র অফিসার যারা ছিল সবাই আমরা প্রেশার দিতে থাকি যে উই শুড গো। এবং সেই সময় অলরেডি অনেক রিউমার চলে আসছে যে আপনার অনেক ডেড, অনেক কিছু। তো হঠাৎ করে এইভাবে থাকতে থাকতে আই থিঙ্ক অ্যারাউন্ড 1 PM বা এরকম একটা সময় আমরা নানক এবং তাদেরকে দেখতে পাই যে সাদা পতাকা নিয়ে হঠাৎ করে এই জিনিসটা, আমি টাইমটা আমার একটু হতে পারে যে ওনারা মুভ করতেছে। এবং এই জিনিসটা কিন্তু তখন ওইখানে আমরা যারা ছিলাম এটা বেশ কোয়েশ্চেনের মার্ক করে যে ওনারা যদি মুভ করতে পারে, ওয়াই নট আমরা, বা ওনাদের সাথে কেন আমাদের কোনো প্রতিনিধি যাচ্ছে না, বা ভিতরের অবস্থাটা কি। বাট আমাদেরকে বারবারই অনেক সময় রাগের সাথে বা অনেক সময় এর সাথেই সিনিয়র অফিসার যারা ছিলেন তারা বারবারই বলছে যে না, এটা আমরা যে কোনো সময় আমরা মুভ করব, তোমরা ধৈর্য ধরো, এই সেই। তো একটা পর্যায়ে তো সারা দিন কেটে যায়, এবং তখন আমি আসলে বাসায় চলে আসি। এবং বাসায় চলে আসার পরে মিডিয়া থ্রুতে জানতে পারি যে দেয়ার মাইট বি হেভি ক্যাজুয়ালিটিস সেই সময় হচ্ছে সেই জায়গায়। আর 26 তারিখ আমি আসলে আর পিলখানার এখানে বা আমারি মাঠে যাইনি, আমি এমআইএসটিতেই ছিলাম। এরপরে আপনি তো এক সময় আবার বিডিআরই আপনাকে, এই ঘটনার পরে তো আপনাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ঘটনার পরে প্রধানমন্ত্রীর প্রথমে মইনি আহমেদের একটা দরবার হয়। মইনি আহমেদের দরবারের পরে আপনি কি ওখানে ছিলেন? হ্যাঁ, আমি ওখানে ছিলাম। আমি দরবারটার কথা একটু যদি বলতাম। মইনি আহমেদের দরবারে উনি আসলে খুব একটা কথা বলতে পারেননি, কারণ তখন সব অফিসাররাই খুব ক্ষুব্ধ ছিলেন। এবং আমরা তো ততক্ষণে অলরেডি ইটস রিভিল যে 57 ওয়্যার ব্রুটালি কিলড, এবং আরো অনেক নারকীয় ঘটনা আছে যেটা আমরা আসলে বলতে চাই না ইয়েতে। এবং আমাদেরকে তো ঢুকতে দেওয়া হয়নি, হ্যাভিং উইথ আওয়ার অল ক্যাপাবিলিটিস। ইনফ্যাক্ট আর্মি ডিলেড ফর মোর দেন 48 আওয়ার্স। আর্মি 27 তারিখ ঢুকেছে, যেখানে আমরা অলরেডি 9:30 বা 10-এ অলরেডি আমাদের পজিশন ছিল। এবং আমি যতটুকু জানি র্যাব বাই 9:30 তারা সেখানে উপস্থিত ছিল। দে কুড হ্যাভ ভেরি ওয়েল কন্ট্রোল দ্য সিচুয়েশন। সেটা না করে পুরা জিনিসটাকে এক্সিকিউট হতে দিয়ে তাদেরকে এসকেপ করার পরে দেন দে অ্যালাউড আর্মি টু গেট ইনসাইড। তো এই জিনিসগুলা তো অবশ্যই একটা ক্ষোভ এবং ইয়ের বিষয় থাকে। এবং আপনি কি এখানে অনেক বেশি ক্ষোভ দেখিয়েছিলেন? মনে হয় তখন তো আসলে বয়স কম ছিল।
এরপরে আমাদের মেইন ডিমান্ডটা ছিল যে লেট প্রাইম মিনিস্টার টু কাম টু এক্সপ্লেইন, এবং এটার এখন যা হওয়ার তা তো হয়ে গেছে, বাট ইট হ্যাজ দ্য জাস্টিস হ্যাজ টু বি সার্ভড। এবং মেইন যে পয়েন্টটা শেখ হাসিনাকে তখন যেটা বলা হয়েছিল যে ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল এফিলিয়েশন, ইররেসপেক্টিভ অফ র্যাঙ্ক অ্যান্ড আদার থিংস, সেখানে যদি কোনো মিলিটারি কোনো ফল থাকে, ইররেসপেক্টিভ অফ এভরিথিং, জাস্টিস হ্যাজ টু বি সার্ভড। এটাই মূলত জুনিয়র অফিসার এবং সবার পক্ষ থেকে ওনাকে বলা হয়েছিল। উনি আসলে একটা পর্যায়ে এই ঘটনাটাকে আওয়ামী লীগের একজন ফ্যামিলির উপর বিএনপি কোনো এক নেতা আক্রমণ করছে এরকম একটা ঘটনার সাথে উনি এটা কম্পেয়ার করতে চাইছিলেন। কিরকম? যে এটা তো হতে পারে খুব ক্ষোভ থেকে, যেমন আমাদের রাজনীতির ক্ষেত্রেও এরকম হয় যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না তখন বিএনপির লোকজন এসে আমাদের বাড়িঘরকে আক্রমণ করছে, এতটুকু উনি বলতে পারছিলেন। মানে I could not imagine that how brutal statement it was that time, যে একটা মহিলা বিইং এ প্রাইম মিনিস্টার উনি কিভাবে এই ধরনের একটা জিনিস, গণহত্যা, নরহত্যা, একটা সুপরিকল্পিত এতগুলো অফিসার যারা বাংলাদেশের হিস্ট্রিতে এত অফিসার একদিনে মারা যায়নি। ইভেন আপনি যদি কোনো মিলিটারি হিস্ট্রি দেখেন, এক্সেপ্ট সেই অ্যাটম বোম হিরোশিমা বা নাগাসাকি ছাড়া, মিলিটারি হিস্ট্রিতেও 57 জন অফিসারকে উইদাউট ফাইটিং এরকম কিন্তু মিলিটারি হিস্ট্রিতে আপনি খুঁজে পাওয়াটা খুব দুষ্কর। দ্যাট টু বি ইউ হ্যাভ ইউর ওন ক্যাপাবিলিটি টু নিউট্রালাইজ দ্য থিং, এবং সেখানে আপনি নিউট্রালাইজ না করে সেটাকে এক্সিকিউট করতে দিচ্ছেন, এই ধরনের ইতিহাস পৃথিবীতে একটাই। তো সেই জিনিসটাকে উনি একটা পলিটিক্যাল কালার দিয়ে উনি একটা জাস্টিফাই করার ট্রাই করতেছিলেন। তখন আসলে ম্যাক্সিমাম অফিসার সেটাতে মানে হাইলি প্রোটেস্ট করে, ক্ষোভ প্রদর্শন করে। এরপর আর উনি আর এটা নিয়ে কথা বলেন নাই। তো আমাদের যে জিনিসটার সমস্যা, যে আমাদের ভিতরেই অনেক প্রবলেম আছে, যে আমাদের ভিতরেই ফ্যাসিবাদের দোসর আছে। কারণ আমি একটা কথা বলি যে এই বাংলাদেশের মাটিতে তিতুমির বা নবাব সিরাজউদ্দৌলারও জন্ম হয়েছে, মীর জাফরের মতো মানুষেরও জন্ম হয়েছে। রাইট। সো উই কন্টেইন বোথ দ্য ব্লাডস। এখন আমরা তো আসলে রক্তের ভিতরে ঢুকে দেখতে পারবো না যে কার রক্তে কোনটা আছে। সেনাবাহিনীর ভিতরে অনেক মীর জাফর আছে যে যারা তাদের প্রমোশন বা লোভের আশঙ্কায় বা ক্ষমতা উপরে ওঠার আশঙ্কায়, যেভাবে হোক, যেটা ইনফ্যাক্ট লাস্ট 15 ইয়ার্স আপনারা দেখেছেন, যে তারা আবার সেই জিনিসটাকে, কারা শেখ হাসিনার প্রতি বেশি ক্ষোভ প্রকাশ করছে, কারা এটা নিয়ে বেশি সোচ্চার, সেই জিনিসগুলো আবার তারা তাদের মতো ফিডব্যাক দিয়েছে। এবং সবচেয়ে প্যাথেটিক ব্যাপার কি, আমি যখন এই শেখ হাসিনার দরবারের পরে যখন আমি আবার MIST-তে ব্যাক করি, আই ফাউন্ড ফিউ অফিসার দ্যাট দে আর কাউন্টিং যে 57 জন তো মারা গেছে, এখন আমাদের প্রমোশনটা কত দ্রুত হবে। সো এই জন্য আমি বলছি যে সেই সিক মেন্টালিটির অফিসাররা কিন্তু এখনো আছে। I can tell their names. সো আমাদের ভিতরে সেটা সেনাবাহিনী হোক বা টোটাল ওভারঅল বাংলাদেশের চিত্র কিন্তু এটা, যে এখানে আপনি দেশপ্রেমিকও পাবেন, আবার খুব নিকৃষ্ট ক্রিয়েচারের লোকও পাবেন।